সমীশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। দেখতে দেখতে আরেকটা উইক চলে আসলো, সুতরাং আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা। তো আজকে যেটা হবে 1st to 7th ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সুন্দর নিউজেস আছে, কুইকলি যাব যেমনভাবে আমি সবসময় করি, বেশির থেকে বেশি ইনফরমেশান দেবো। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নিন, আর ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন, আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন করে নেবেন। প্রথম যে নিউজটা 1st ডিসেম্বরের যদি নিউজের কথা বলি, সেখানে বলা হচ্ছে যে টু প্রিজার্ভ ল অ্যান্ড অর্ডার ত্রিপুরা স্টেট রাইফেলস উড বি স্টেশনড ইন আরবান এরিয়াস। কে বলেছেন? আমাদের চিফ মিনিস্টার মানিক সরকার বলেছেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, টিএসআর শুধু যে কারণে টিএসআরকে বানানো হয়েছে শুধু সেই কাজেই কিন্তু টিএসআর ইউজ হচ্ছে না। অ্যাজ পার আমাদের চিফ মিনিস্টার ওনার হিসেবে টিএসআর কিন্তু খুব ভালো কাজ করছে বিভিন্ন জিনিসে, সেটা হচ্ছে আপনাদের পিস কিপিং হোক, ইনসার্জেন্সি কন্ট্রোল হোক, অথবা ভোটিংয়ের টাইমে বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা হোক, সব ব্যাপারে কিন্তু টিএসআর খুবই ভালো কাজ করছে। আর ওই জিনিসটার জন্যই কিন্তু টিএসআরকে বিভিন্ন নতুন নতুন জিনিসে কাজে লাগানো হচ্ছে। তার মধ্যে একটা নতুন জিনিস যেটা প্ল্যান করা হয়েছে সেটা হচ্ছে যে আরবান যে এরিয়াস আছে, সিটিজ বলি, টাউন বলি, সেখানেও কিন্তু বিভিন্ন কাজে এখন টিএসআরকে ইউটিলাইজ করা হবে, কারণ টিএসআররা ভালোভাবে কাজ করছেন আর করে যাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে শুধু যে ত্রিপুরার জন্য টিএসআর খুব নামধাম করছে বা নর্থ ইস্টের জন্য তাই নয়, এই যে ভোটিংয়ের টাইমে বা বিভিন্ন সিচুয়েশানে কিন্তু টিএসআর ত্রিপুরার বাইরে অনেক স্টেটে কিন্তু গিয়ে সাকসেসফুলি কাজ করে আসছেন। ঠিক আছে, যদি আমরা নেক্সট নিউজে যাই, সেটা হচ্ছে অ্যাগেইন 1st ডিসেম্বরের। তো সেখানে কি বলা হচ্ছে, আমাদের ত্রিপুরাতে 5269টা অ্যাক্টিভ এইচআইভি কেস আছে। আর সবচেয়ে এখানের মধ্যে যে সবচেয়ে দেখার মতো বিষয় হচ্ছে 576টা কেস, এই কেসগুলোর মধ্যে অ্যাক্টিভ কেসের মধ্যে সেগুলো হচ্ছে স্টুডেন্টস। আরেকটা ব্যাপার কি, এটাকে যদি ভাগ করা যায়, ফিমেল হচ্ছে 1022, ঠিক আছে, আর মেল হচ্ছে 4246, আর ট্রান্সজেন্ডার্স হচ্ছে 1, ঠিক আছে। তো এই মিলিয়ে 5269। ওকে, তো এখন আরেকটা পরিসংখ্যান যদি দেখা যায় যে প্রত্যেক মাসে 150 থেকে 200টা কেস কিন্তু পজিটিভ আসে আমাদের স্টেটে, এত ছোট একটা স্টেটে। যদি এই ফিসক্যাল ইয়ারের কথা বলা হয়, মানে এপ্রিল থেকে এই মাস পর্যন্ত নয়, নভেম্বর পর্যন্ত নয়, অক্টোবর পর্যন্তর কথা বলা হয়, তো সেক্ষেত্রে 1 লাখের উপর 1,16,318 জন মানুষের এইচআইভি টেস্ট হয়েছে, তার থেকে 1111 জনের কিন্তু পজিটিভ পাওয়া গেছে। তো এটা একটা অ্যালার্মিং সাইন। আমাদের মতো ছোট স্টেট আর এত একটা সাংস্কৃতিকভাবে ভালো স্টেট, আমি বলছি না যে এইচআইভি হওয়া মানেই খারাপ, বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা অ্যাজ এ ইয়ং জেনারেশন আপনারা ভালো করেই জানেন, বিভিন্ন কারণে হতে পারে। তো সুতরাং সেখানে আমি অন্যভাবে কথাটা বলার করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা অ্যালার্মিং যে এই ধরনের জিনিস কিন্তু আমাদের সোসাইটিতে হচ্ছে। তো সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের ইয়ং জেনারেশনকে বুঝতে হবে যে কিভাবে এগুলো ছড়ায়, সেখান থেকে কিভাবে আমাদেরকে বেঁচে থাকা দরকার। ওকে, নেক্সট যদি আমরা নিউজে যাই, জানেন 5.6 ম্যাগনিটিউডের আর্থকুইক হয়েছে। তো বাই চান্স আমি তখন এখানে ছিলাম না, তো সুতরাং আমি সেটা ফিল করতে পারিনি, আপনারা ফিল করেছেন। তো এই যে জিনিসটা হয়েছে, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ত্রিপুরা কিন্তু সিজমিক জোন কিন্তু 4-এ আছে। তো এইটা এনি টাইম কিন্তু আমাদের এখানে কিন্তু ভয়াবহ একটা কিছু হতেও পারে, ভগবান করুক না হোক, বাট হতেও পারে। তো আমরা কিন্তু সবসময় এই ধরনের জিনিস পেতেই থাকি। এই যে 5.6 ম্যাগনিটিউডের যেই আর্থকুইকটা হয়েছে, সেটা কিন্তু এপিসেন্টার ছিল 55 কিলোমিটার নিচে, ঠিক আছে। অ্যাভারেজ মিন সি লেভেল যেটা আছে সেখান থেকে 55 কিলোমিটার নিচে। আর সেটা কোথায় ছিল? বাংলাদেশে ছিল। সেখানে রামগঞ্জ বলে একটা উপজেলা আছে, সেই রামগঞ্জ উপজেলার আশেপাশে কোথাও একটা এপিসেন্টার ছিল। আর এইটাতে পুরো নর্থ ইস্টের, সে মিজোরাম হোক, সে ত্রিপুরা হোক, বিভিন্ন জায়গায় সমস্ত আশেপাশের এরিয়াতে কিন্তু এটার যে ট্রেমরটা আছে সেটা আমরা ফিল করেছি।
এটা খুব সুন্দর একটা নিউজ, যেখানে বলা হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপস যারা আছেন ওনাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন ইউজের জন্য ড্রোনের প্রশিক্ষণ দেওয়া হবে। এটা ডিক্লেয়ার করেছেন আমাদের মিনিস্টার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে যে মিস্টার রতনলাল নাথ আছেন, উনি ডিক্লেয়ার করেছেন যে সেলফ হেল্প গ্রুপের ওনাদেরকে টিচিং দেওয়া হবে এই ব্যাপারে। তো এইটা অ্যাকচুয়ালি অ্যালাইন হচ্ছে কার সঙ্গে জানেন, যে এইটা কিন্তু ড্রোন দিদি বলে একটা প্রোগ্রাম আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি শুরু করেছেন, সেখানের সঙ্গে এটা অ্যালাইন হয়ে এটাতে একটা ফায়দা হচ্ছে যে রুরাল এরিয়ার যে ইয়েরা আছেন, যে আমাদের সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার্সরা আছেন, ওনারা কিন্তু এই জিনিসটা শিখে অনেকটা লাভবান হতে পারেন। আর এটার মধ্যে যদি একটু টেকনিক্যালি দেখেন, কেন দিদি, কেন ড্রোন দিদি, এটা একটা বড় আমি কারণ মনে করি না। অনেক ক্ষেত্রে কিন্তু যে ভারী ভরকম যে কাজগুলো হয় সেগুলো যা মানে বলবো যে মর্দওয়ালা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু মহিলারা ঠিকভাবে করতে পারে না। এই ক্ষেত্রে যদি আমি মহিলাদের যদি এই ধরনের কাজগুলো শেখাই, যেগুলোতে ডাইরেক্টলি কিন্তু মানে ভারী ভরকম কাজ নয়, একটু দিমাগের কাজ, কিন্তু এটাতে সোসাইটির জন্য ভালো হবে, সেই কাজগুলো যদি এরকম লোকদের শিখিয়ে দেওয়া হয়, ইট উড বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্যাম অ্যান্ড ইনডাইরেক্টলি সোসাইটির জন্য প্রচণ্ড ভালো হবে। তো সেটা ভেবেই নিশ্চয়ই এই জিনিসটাতে আসা হয়েছে। অ্যান্ড আই পার্সোনালি অ্যাপ্রিসিয়েট দিস। তো 3rd ডিসেম্বরের আরেকটা নিউজ আছে, যেখানে বলা হচ্ছে যে Chief Minister expresses condolences on the passing of Rosem Maestro and Padma Shri recipient থাঙ্গা ডারলং। আপনারা কতটুকু শুনেছেন জানি না ওনার সম্বন্ধে। 103 বছর বয়সে উনি মারা গেছেন। উনি একজন রোসেম ম্যাস্ট্রো আর সঙ্গে পদ্মশ্রীও, ঠিক আছে। রোসেম বলে যে মিউজিকটা আছে, যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা আছে, যেটা এইখানে দেখানো হয়েছে, আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। এই যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে উনি এটাতে মাস্টার, আর এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছেন। শুধু তাই নয়, উনি এটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কাজ করেছেন, যাতে করে এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা আছে এটা যাতে অন্যরাও শিখে, অন্যরাও যাতে এটাকে ইউজ করে, বুঝতে পেরেছেন। এই জন্য উনি অনেক কাজ করেন, যার জন্যই এসব পদ্মশ্রী বাগেরা পাওয়া। তো ওনার যদি জেনারেলি ওনার সম্বন্ধে যদি কথা বলা হয়, উনি বেসিক্যালি ঊনকোটি ডিস্ট্রিক্ট এরিয়ার লোক, কৈলাসহর এরিয়ার লোক। আর উনি 103 বছর বয়সে মারা গেছেন, যেটা আমি আগেও বলেছি। আর ওনার যে জন্ম হয়েছিল সেটা জুলাই 20, 1920 মারুই ভিলেজ, ত্রিপুরার আন্ডারে ওনার জন্ম হয়েছিল। এরপর থেকে উনি বিভিন্নভাবে এই যে ইকুইপমেন্টটা নিয়ে, ইনস্ট্রুমেন্টটা নিয়ে অনেকখানে প্রোগ্রাম করেছেন, আর উনি সেটা দিয়ে অনেক নাম কামিয়েছেন, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু ওনাকে এইসব অ্যাওয়ার্ড বাগেরা দেওয়া। নেক্সট, আপনারা জানেন যে পাইনঅ্যাপেলের জন্য ত্রিপুরা জিআই ট্যাগ পেয়েছে। এখন ত্রিপুরা অ্যাপ্লাই করতে যাচ্ছে। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা একটা সার্টিফিকেশান হয়, যে সার্টিফিকেশানের থ্রুতে কোনো একটা জিনিস কোনো একটা জায়গার থেকে উৎপন্ন হয়, সেটার একটা কানেকশান তৈরি হয়, এটাতে একটা সার্টিফিকেশান পাওয়া যায়। এতে লাভ কী হবে, যে বিভিন্ন জায়গার মানুষ সেটা সম্বন্ধে জানতে পারবে, আর সেখান থেকে ইম্পোর্ট বাগারা সব কিছু অনেক কিছুতে কিন্তু ফায়দা হতে পারে। এগুলো দেখতে ট্যুরিজমের জন্য মানুষ আসতে পারে, অনেক কিছু হয়। তো এই যে জিনিসগুলো, কোন জিনিসগুলো চেষ্টা করছে, একটা হচ্ছে শীতল যে ড্রাই ফিশ আছে, ফার্মেন্টেড ফিশ। সো ড্রাই ফিশের যে ভ্যারাইটিতে আছে শীতল, যেটা আমাদের ত্রিপুরাতে সে বিভিন্ন টাইপের যে লোকরা আছে সবার ফেভারিট, ঠিক আছে, মানে এটা হিউজ পরিমাণে চলে। তো এই শীতলটাকে জিও ট্যাগের জন্য অ্যাপ্লাই করছেন। আরেকটা হচ্ছে অরেঞ্জেস, যেটা আমাদের জম্পুহিউল অথবা কিল্লা এরিয়াতে যে অরেঞ্জগুলো হয়, উৎপাদন হয়, সেই অরেঞ্জগুলো। আরেকটা আমাদের ফ্র্যাগ্রেন্ট যে লেমন্সগুলো আছে সেগুলোর উপর, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল। এগুলোর উপর যদি রিয়েলি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু এগুলোর জন্য কিন্তু আমাদের নামটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা পেয়ে গেলে ভালোই হবে, যেমনভাবে আমাদের পাইনঅ্যাপেলের জন্য নাম বেড়েছিল। এটা একটা ইম্পর্ট্যান্ট নিউজ, এটা সম্বন্ধে একটু কথা বলবো আমি। আর আমি তো চাইছি এটা নিয়ে ভবিষ্যতে একটা বড় করে প্রপার ওয়েতে প্রপার একটা ভিডিও বানাবো, যাতে করে আপনারা এই জিনিসগুলো সম্বন্ধে জানেন। বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে থাকবে। একটু নলেজ নিতে থাকলে এগুলো কিন্তু প্রচণ্ড কাজে আসে, বিভিন্ন ইন্টারভিউতে হোক, আর প্লাস
প্লাস পরীক্ষাতে, ঠিক আছে? শুধু রিটেন এক্সামেও কিন্তু আজকাল শুধু যে বইয়ের পড়া আসবে তাই নয়, বিভিন্ন ধরনের কিন্তু অন্যান্য জিনিস আসে, যেমন টিপিএসসি রিলেটেড, টিপিএস রিলেটেড পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসে। আর যদি ইন্টারভিউর কথা বলি তো ইন্টারভিউ তো বিভিন্ন ধরনের ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন ফট করে চলে আসবে, ঠিক আছে? তো এইটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, অবশ্যই করে নেবেন। আর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি পিপিটি বাগেরা লাগে তো ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এবার আরেকটা হচ্ছে ত্রিপুরা সেকেন্ড লাইন অফ ইমার্জেন্সি কমিউনিকেশন ইজ নাও হ্যাম রেডিও। এখন ব্যাপারটা কি, হ্যাম রেডিও জিনিসটা কি? হ্যাম রেডিওটা বেসিক্যালি আপনারা দেখেছেন পুলিশদের হাতে বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে এই যে রেডিও টাইপের ওয়্যারলেস টাইপের যে হ্যান্ডসেটগুলো থাকে সেগুলো থাকে হাতে, আর এগুলো দিয়ে কথা বলছে। তো কথা যেটা বলছে সেটা কিন্তু ইনডাইরেক্টলি কী হচ্ছে, এটার জন্য টাওয়ার লাগানো আছে, ওই টাওয়ারগুলোর থ্রোতে কথা বলছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু এখন যদি কোনোদিন আপনারা মোবাইল দিয়ে কথা বলছেন, কেউ টেলিফোন দিয়ে কথা বলছে, বিভিন্নভাবে কথা হচ্ছে, কিন্তু কখনো যদি ভগবান না করুক, একটু আগেই পড়েছি আর্থকুইক সম্বন্ধে, যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে যায় তখন কিন্তু এইসব জিনিস সব কিছু ভেঙে যেতে পারে। কমিউনিকেশন সিস্টেম ক্যান বি ডেস্ট্রয়েড কমপ্লিটলি। ওই জায়গাতে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আর কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে কোন জিনিস আসবে, কোন হেল্প আসবে, সব কিছুর জন্য কিন্তু কমিউনিকেশন খুবই জরুরি হয়ে যায়। সেই জায়গাতে কিভাবে কমিউনিকেশন করবেন, এইটার কিছু মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে এই যে হ্যাম রেডিও। ওকে, হ্যাম রেডিওতে কী হচ্ছে, আপনারা এই যে এখানে দেখুন কিছু হ্যান্ডসেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, ওকে, এখানে এই যে হ্যান্ডসেট, ওকে, এগুলো বিভিন্ন ধরনের আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ওকে, বা ভেরি হাই ফ্রিকোয়েন্সির কিছু এই ধরনের সেট হয়। এই সেটগুলো কি হয়, আপনি এখানে আছেন, আমি ধরুন 500 মিটার দূরে আছি, আমরা কিন্তু কথা বলতে পারবো একজন আরেকজনের সঙ্গে। তো এইটা কিন্তু আমি উইদাউট লাইসেন্স কিনলে হবে না, এটার একটা ব্যাপার আছে, এটা একটু লাইসেন্স নিতে হয়। তো হ্যাম এমন একটা অর্গানাইজেশন, এদের থ্রোতে লাইসেন্স নিয়ে আমরা একজন নিজেকে নিজে হ্যাম বলতে পারি। আর আমার প্রপার ট্রেনিং হবে, কিভাবে ইমার্জেন্সিতে আমি কিভাবে হেল্প করতে পারি, কিভাবে কথা বলতে হয়, সব কিছু সম্বন্ধে একটা প্রপার গাইডলাইন আছে। সেখানে আপনার একটা লাইসেন্স নেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, আপনার লাইসেন্সড হ্যাম হয়ে যেতে পারবেন। এবার আশেপাশে যে হ্যাম যারা আছেন ওদের সঙ্গে আপনি কথা বলতে থাকতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? এখন আরেকটা ব্যাপার কি হতে পারে, এই হ্যাম যে সেটগুলো আছে এগুলো থ্রোতে ইভেন স্যাটেলাইটের থ্রোতেও কিন্তু কথা বলতে পারেন। কারণ এর আগে যেগুলো বলেছি এগুলো হচ্ছে আশেপাশের এরিয়াতে, ধরুন 3 কিলোমিটার এরিয়াতে। এবার কিছু হ্যান্ডসেট আছে ইভেন 12 কিলোমিটার এরিয়াতেও কথা বলতে পারবে। কিছু হ্যান্ডসেট আছে একটু উপরে তুলে রেখে দিলে অনেক লোক কথা বলতে পারবে। অনেক ব্যাপার আছে, এগুলো টেকনিক্যালিটি অনেক আছে, সেগুলোটার জন্য আমাকে অনেক কথা বলতে হবে। এবার স্যাটেলাইটের থ্রোতেও কিন্তু সেম এইসব হ্যান্ডসেট ইউজ করে কথা বলতে পারেন। এখান থেকে দিল্লিতে কথা বলবো, তাহলে তো হ্যান্ডসেট টু হ্যান্ডসেট ডাইরেক্ট কথা বলতে পারবো না, কারণ এই দুটোর রেঞ্জ একসাথে মিলছে না, এটা অনেক দূরে। তো তখন কিন্তু আমরা স্যাটেলাইট ইউজ করে সেম হ্যামের যে সেটটা আছে সেটা ইউজ করে কিন্তু আমরা দিল্লিতে কথা বলতে পারবো, ব্যাঙ্গালোরে কথা বলতে পারবো। বুঝতে পেরেছেন? তো এগুলো কেন দরকার হচ্ছে ইমার্জেন্সির টাইমে অন্যান্য কমিউনিকেশন চ্যানেল যখন স্টপ হয়ে যাবে, এই ধরনের কমিউনিকেশন চ্যানেল আমাদের প্রচণ্ড পরিমাণে কাজ আসবে। আর স্যাটেলাইটের থ্রোতে যখন হয় তখন কিছু কিন্তু ইন্টারনেটও ব্যবহার করা যায়। চলুন আমরা এখন কিছু কোশ্চেন আনসার কুইকলি দেখে নিই। যে পড়াগুলো পড়েছি সেগুলো রিলেটেড যদি কোশ্চেন আনসার কুইকলি দেখে নিই। একটা হচ্ছে, কোন ইভেন্টে আমাদের চিফ মিনিস্টার TSR এর আউটস্ট্যান্ডিং ওয়ার্কের কথা বলেছেন? কিসে? পাসিং আউট প্যারেড, ইজেন্ট ইট? আচ্ছা, সেখানে আমি বলিনি 14th and 15th ব্যাটালিয়ন TSR এর সেখানে যে পাসিং আউট হচ্ছিল সেটার প্যারেডে উনি এই কথা বলেছেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে কতগুলো স্টুডেন্ট, মানে এই যে আমাদের যে অ্যাক্টিভ HIV এইডস লোকরা আছেন তাদের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছেন? ওনার হচ্ছে 576। ওকে, 576। এবার নেক্সট যদি বলি, এই যে
মানে এই ফিসক্যাল ইয়ারে যে টেস্টগুলো হয়েছে 1 লাখের উপরে, সেগুলোর মধ্যে কতজন অ্যাক্টিভ পাওয়া গেছে? 1111 জন, 1111। ওকে, একদম ইজি টু রিমেম্বার। আরেকটা হচ্ছে যে এপি সেন্টার কোথায় ছিল, এই যে লেটেস্ট যে ইয়েটা হয়েছে আমাদের 5.6 ম্যাগনিটিউডের যেটা হয়েছে, সে আর্থকুইকটা হয়েছে, সেটার এপি সেন্টার কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ইজন্ট ইট? এটা নিয়ে আমরা কথা বলেছি। নেক্সট হচ্ছে ড্রোন দিদি যে প্রোগ্রামটা, ঠিক আছে, হু উইল রিসিভ ট্রেনিং ইন ড্রোন টেকনোলজি? কারা? মেম্বার্স অফ সেলফ হেল্প গ্রুপস, ইজন্ট ইট? সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার্সরা আছেন ওনারা পাবেন ট্রেনিং। ওকে, আর কত বয়সে মিস্টার থাঞ্জা ডারলং মারা গেছেন? ওকে, সেটা হচ্ছে 103 বছর বয়সে। ওকে, নেক্সট যদি বলি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে হ্যাম রেডিওর যে ইউজটা, সেটাও আমি নিউজের সময় বলা হয়নি, সেটা কিন্তু ব্যান ছিল বিভিন্ন কারণে, বুঝতে পেরেছেন? কারণটা আমাদের নর্থ ইস্ট এরিয়াতে কিন্তু হিউজ পরিমাণে টেরোরিজম প্রবলেম ছিল, তখন বিভিন্ন কারণে এই নর্থ ইস্টার্ন এরিয়াতে এই ধরনের জিনিস কিন্তু ব্যান করা হয়েছিল। বাট আফটার এ লট অফ রিকোয়েস্ট 2018-তে ডিসেম্বর 2018-তে কিন্তু এই ব্যানটা কমপ্লিটলি তুলে দেওয়া হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। তো এটার উত্তর হবে ডিসেম্বর 2018-তে এটার ব্যান তোলা হয়েছে, আর তার জন্যই কিন্তু ত্রিপুরাতে মানে হ্যাম রেডিও এখন ভালোভাবে চলছে। আমার অ্যাকচুয়ালি হ্যাম রেডিওর সম্বন্ধে আমি চাইছি একটা প্রপার ভিডিও বানানোর জন্য, যদি আপনাদের লাগবে কমেন্টে অবশ্যই লিখবেন, আর কমেন্ট তো অফকোর্স করবেন। এই কমেন্টগুলোর থেকে কিন্তু আমরা মোটিভেশন পাই, এই কমেন্টগুলোর থেকে আমরা ডাইরেকশন পাই, আপনাদের কি লাগবে না সেটা বুঝতে পারি। এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, আর ফেসবুকে দেখছেন তো ফলো অবশ্যই করবেন। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, আর সঙ্গে এই যে পিপিটিটা আছে সেটাও কিন্তু দেওয়া আছে, অবশ্যই লাগলে সেখান থেকে নিয়ে নেবেন। নিউজে যাই, যেটা হচ্ছে 8 ডিসেম্বরের। ওকে, তো সেখানে কি বলা হচ্ছে? সেন্টার অ্যাপ্রুভ করেছে কত? 81.75 crore। কিসের জন্য? একটা সায়েন্স বিল্ডিংয়ের জন্য, আর একটা হোস্টেলের জন্য, হোস্টেল ফর উইমেন। তো এই জিনিসটা কোথায় ইউজ করা হবে ডাইরেক্টলি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। একটা ইউজ করা হবে যে গন্ডা তুইসা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে, সেখানে উমেন্স হোস্টেল হবে। ওকে, আরেকটা ইউজ করা হবে আমাদের যে সায়েন্স বিল্ডিং এমবিবি কলেজে, সেখানে ইউজ করা হবে বাকি টাকা। তো এই যে টাকাটা এসছে সেটাকে 2 ভাগে ভাগ করে এই দুটো প্রজেক্টের জন্য ইউজ করা হবে। ওকে, নেক্সট নিউজে যদি যাই, সেটা হচ্ছে ডোনার, মিনিস্ট্রি অফ ডোনার কি ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। তো সেখান থেকে কি বলা হয়েছে? 717 crore 5টা প্রজেক্টের জন্য দেওয়া হবে। ঠিক আছে, 5টা প্রজেক্টের জন্য দেওয়া হবে। এবার এই প্রজেক্টগুলোর মধ্যে কিছু প্রজেক্টের যদি কথা বলি, যে 202 কোটি টাকা কিসের জন্য যাবে? ডেন্টাল কলেজের জন্য যাবে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হতে যাচ্ছে, সেখান থেকে আমাদের ডক্টর প্রডিউস হবে পুরো নর্থ ইস্টার্ন রিজনের জন্য। এটা খুবই ভালো খবর। তো সেখানের জন্য 202 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 192 কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের যে আগরতলা মেডিকেল কলেজ আছে এজিএমসি, সেটার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটের জন্য। ঠিক আছে, আবার এর মধ্যে 121 কোটি টাকা সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা ডি এডিকশন সেন্টার বানানোর জন্য ইউজ হবে। তো ওভারঅল সবগুলো জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডোনার থেকে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু স্বাস্থ্য রিলেটেড জিনিসের জন্যই এগুলো বরাদ্দ হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। ত্রিপুরার জন্য এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা একটা গুড নিউজ যে আপনারা আগেও জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেন আবার বিসিসিআইয়ের প্রেসিডেন্টও ছিলেন মিস্টার সৌরভ গাঙ্গুলি। উনি ত্রিপুরার ট্যুরিজমের অ্যাম্বাসাডার হওয়ার জন্য আগেও ওনার কাছে রিকোয়েস্ট গেছে বা সেটাতে উনি সম্মতি প্রকাশ করেছিলেন। ফাইনালি 11 ডিসেম্বরে উনি ত্রিপুরাতে এসছেন, এসে ছবি বুড়া বাগারাতে উনি ভিজিট করেছেন, সেখান থেকে ভিডিও বানিয়ে সেটাকে দিয়েছেন। এতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি সৌরভ গাঙ্গুলিকে তো অনেক লোক ফলো করে, তো এতে কি হবে, ত্রিপুরার জন্য
একটা বুম আসবে ট্যুরিজমে, বুঝতে পারছেন? প্লাস উনি যদি অ্যাডভার্টাইজমেন্ট করে, সেই অ্যাডভার্টাইজমেন্ট যখন ত্রিপুরা গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে দেখাবেন, তাতে কি হবে, একটা বুম হবে আমাদের ট্যুরিজমে, লোক আসবে। লোক আসলে শুধু যেই গভর্নমেন্টের ফায়দা হচ্ছে তাই নয়, গভর্নমেন্টের থেকে বেশি ফায়দা হবে আমাদের লোকাল বিভিন্ন সেই বলি হোটেল বলি, ছোট খাওয়ার দোকান বলি, রেস্টুরেন্টস বলি, সব ধরনের জিনিসের ট্রান্সপোর্টেশন বলি, সবখানে কিন্তু টাকা আসার চান্স প্রচুর বেড়ে যায়। তো উনি অ্যাকচুয়ালি 1988 আন্ডার 19 খেলতে ত্রিপুরায় এসেছিলেন, এখন সেখানের সে ত্রিপুরার ট্যুরিজমের কি হয়ে যাচ্ছেন, অ্যাম্বাসেডর হয়ে গেছেন। ইজন্ট ইট? ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। অফকোর্স হি ইজ অলরেডি এ গ্রেট পারসন। তো এই ধরনের অ্যাচিভমেন্টও ওনার জীবনে কিন্তু একটা অ্যাচিভমেন্ট বাড়িয়ে দিচ্ছে। ওকে, তো উনি এখানে এসে দুটো ইম্পর্টেন্ট জিনিসের উপরে উনি বলেছেন যে জোর দেবেন। একটা হচ্ছে যে ট্যুরিজমকে প্রমোট করবেন, আরেকটা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট যাতে আরেকটু এগিয়ে যায় সেটার উপরে উনি কাজ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল নিউজটা। ওকে, তো নেক্সট নিউজে যাওয়া যাক। নেক্সট নিউজ হচ্ছে আমাদের নিউ গভর্নর, যদিও এখন আর নিউ নেই, উনি বেশ কিছু মান্থস হয়ে গেছে। তো উনি একটা জিনিস নিয়ে উনি অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটা হচ্ছে বিকশিত ভারত অ্যাট 2047। তো এইটা সম্বন্ধে বলি, বিকশিত ভারত অ্যাট 2047। ওকে, 2047, লেট মি রাইট ইট, বিকশিত ভারত @2047, ভয়েস অফ ইউথ। ওকে, ভয়েস অফ ইউথ। এই যে জিনিসটা এটাতে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট, এটার সম্বন্ধে কিন্তু জানা খুব দরকার। ওকে, জানা কি দরকার, এই যে ভয়েস অফ ইউথ এটা ডিক্লেয়ারই হয়েছে 11 ডিসেম্বরে। সেই ডিক্লারেশনে আমাদের যে প্রাইম মিনিস্টার উনি ডিক্লেয়ার করেছেন, লঞ্চ করেছেন, আর সেটা সমস্ত স্টেটে সেটার রিলেটেড কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান হয়েছে। তো এইটার মকসদ কি, এটার যে লক্ষ্যটা সেটা কি, গভর্নমেন্ট চাইছে, দেখো একটা জিনিস হচ্ছে ইনডাইরেক্টলি যদি বলি, আমরা কি চাইছি যে আমরা $5 ট্রিলিয়ন একটা জিডিপি হতে চাইছি, ইজন্ট ইট? তো আমাদের যাতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাতে $5 ট্রিলিয়ন হয়, তো সেটা হওয়ার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ কাকে করতে হবে, ইউথকে করতে হবে, ইজন্ট ইট? কারণ বৃদ্ধদের যারা আইডিয়া দেওয়া, সব কিছু মানে তত্ত্বাবধান করা, সেই জিনিসটা সম্ভব, কিন্তু কাজ করাটা আলটিমেটলি ইউথকে করতে হবে। আর আমাদের অ্যাকচুয়ালি স্বর্ণযুগ চলছে, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ইউথের পার্সেন্টেজ সেটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি। সুতরাং ইউথকে নিয়েই ইন্ডিয়াকে এগিয়ে যেতে হবে। তার মানে এটা 100% সম্ভব ইন্ডিয়ার দ্বারা। আর এটার লক্ষ্যটা হচ্ছে ইন্ডিয়া 2047 যখন 100 বছর হবে আমাদের ফ্রিডমের, ওকে, ইন্ডিপেন্ডেন্স ডে যখন 100th হবে, তখন আমরা চাইছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি যাতে আমাদেরকে বলা হয়, সেই জায়গাতে যাতে আমরা পৌঁছাতে পারি। সেই লক্ষ্যেই প্রাইম মিনিস্টার এই যে ক্যাম্পেইনটা সেটা লঞ্চ করেছেন। এটাতে কি হবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান করে ইউথদের সঙ্গে কথা বলা হবে, ইউথদের থেকে আইডিয়া নেওয়া হবে, ওনাদেরকে উদ্বুদ্ধ করা হবে, এই ধরনের বিভিন্ন জিনিস করা হবে। অনেক লম্বা প্ল্যান, বড় প্ল্যান, অনেক বছরের প্ল্যান। তো কিন্তু এইরকম একটা ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই ক্যাম্পেইনটাতে আমাদের যে গভর্নর উনি গেছিলেন, আর উনি কি বলেছেন সেখানে, যে যারা ড্রাগ নিয়ে কারবার করছে, যারা ড্রাগ মাফিয়া হচ্ছে, মায়ানমারের থ্রোতে যারা ড্রাগ ইন্ডিয়াতে পৌঁছাচ্ছে, তাদেরকে অ্যান্টি ন্যাশনাল আমাদেরকে ভাবা উচিত, আর আমাদেরকে সোশ্যাল বয়কট করা উচিত। এই ধরনের লোকরা যারা ড্রাগ নিয়ে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসছে আর আমাদের ইউথকে শেষ করছে, তাদেরকে আমরা অ্যান্টি ন্যাশনাল ভাবা উচিত। আর আমিও তাই মনে করি, কারণ ড্রাগ দিয়েই তো আমি দেশকে শেষ করে দিতে পারবো। ওয়েপেনের দরকার নেই, যুদ্ধের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ড্রাগ দিয়ে আমরা দেশটাকে শেষ করে দিতে পারবো। তো অলওয়েজ as I always do, I request all of you, please be aware for such things, and যদি এই ধরনের লোক থাকে প্লিজ ওনাদেরকে বুঝিয়ে ঠিক রাস্তা নিয়ে আসুন। চলুন নেক্সট আমরা নিউজে চলে যাই। সেটা হচ্ছে জম্পুয়ের যে সুপারির যে চাষ করেন, ওকে, তো ওনারা কি বলছেন, এরিকা নাট যাকে বলা হয়, এরিকা নাট, তো ওনারা
রিকোয়েস্ট করেছেন, ওনারা লেটার পাঠিয়েছেন হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যানকে। কোথা থেকে লেটার পাঠিয়েছেন? জম্পুই ফার্মার্স ইউনিয়ন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ওখান থেকে ওখানে যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা লেটার পাঠিয়েছেন আমাদের এই ডিপার্টমেন্টকে, চেয়ারম্যানকে। ওইখানে ওনারা রিকোয়েস্ট করেছেন যে জম্পুই এরিয়া, যেটা মিজোরাম অ্যান্ড আসামের বর্ডারের সঙ্গে লাগোয়া, সেখানে হিউজ পরিমাণে বহু বছর থেকে, প্রায় 15-20 বছর থেকে সেখানে সুপারির চাষ হিউজ পরিমাণে হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে ওনাদের, দুটো সমস্যা, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা, আরেকটা হচ্ছে মার্কেটিংয়ের সমস্যা। তো এই জিনিসটা যদি সলভ করা যায়, এই যে এগ্রিকালচারাল প্রোডাক্টটা আছে যেটা সুপারি, যদিও সবাই খাই না আমরা, বাট কিছু লোক তো খায়, আর এটার কমার্শিয়াল ভ্যালু আছে। তো সুতরাং সে কমার্শিয়াল ভ্যালুটাকে তারা প্রপারলি পাচ্ছে না বিকজ অফ টু রিজনস। ওয়ান ইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম অ্যান্ড another one is marketing problem. So they are requesting to the government that please help us to solve these issues. And আমি শিওর এই ধরনের জিনিস যখন নিউজে বাগারে সব কিছুতে এসছে, সেটা পাবলিকে এসছে, অবশ্যই গভর্নমেন্ট উইল লুক আফটার দিস টাইপ অফ প্রবলেমস। ওকে, নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, সেটা হচ্ছে এটা একটা গুড নিউজ যে ত্রিপুরা অলরেডি আগরতলা হচ্ছে একটা স্মার্ট সিটি, তো সেই হিসেবে অনেক কাজ হচ্ছে। কিন্তু 3 ইয়ার্সের ভেতরে আমাদের যে মেয়র আছেন উনি কি বলছেন, মিস্টার মজুমদার বলছেন যে, দীপক মজুমদার, উনি কি বলছেন যে মাল্টি-প্রংড প্ল্যান টু রিডেভেলপ দ্য সিটি অফ আগরতলা। ওকে, তো আগরতলা সিটির অলরেডি তো ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু ওনাদের কাছে 3 ইয়ার্সের ভেতরে আগরতলাকে আরও হিউজ ডেভেলপ করার জন্য অনেকগুলো প্ল্যান আছে। তার মানে আপনারা যেসব দেখতে পাচ্ছেন স্মার্ট সিটির থ্রোতে বিভিন্ন যে কাজ হচ্ছে, এগুলোর পরেও অনেক ধরনের প্ল্যান আছে যাতে আগরতলাকে আরও সুন্দর করা যায়, আরও টেকনোলজিক্যালি স্ট্রং করা যায়, আরও ট্রাফিক ফ্রি করা যায়। বিভিন্ন ধরনের জিনিসের উপরে কিন্তু আগরতলাতে অনেক কাজ হবে। ওকে, আচ্ছা, এবার সিপাহীজলা ডিস্ট্রিক্টে ইদানিংকালে এটা একটু বড় আকারে হয়েছে, সেজন্য সেটাকে নিউজটা ডিসকাশন করা খুব দরকার। সেখানে আসাম রাইফেলসরা কোনোভাবে খবর পেয়েছেন যে একটা এরিয়া আছে কালামছড়া বলে, বা কালামছড়া, যেটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, সেখানে হিউজ পরিমাণে গাজার চাষ হচ্ছে। অনেক প্রায় 1.5 কোটি টাকার গাজার চাষ, ওনারা প্রায় ভ্যালু যদি দেখা যায় প্রায় 1.5 কোটি টাকার সেখানে আছে। তো ওনারা কি করেছেন, লোকাল যে পুলিশ আছে ওনাদেরও সাপোর্ট নিয়ে সেখানে গিয়ে ওগুলোকে ধ্বংস করেছেন। সে ধ্বংসের পরিমাণ প্রায় 25,000 থেকে 30,000 গাছের মতো হবে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট নিউজ, 16 ডিসেম্বরে আসছেন NHPL এর যে লোকরা আছেন ওনারা আসছেন, আর ত্রিপুরাতে 5টা পাম্পড পাওয়ার স্টোরেজ ইউনিট ওনারা স্থাপন করা নিয়ে ওনারা ডিসকাশন করতে আসছেন। ওকে, তো NHPL কি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, অফ ইন্ডিয়া। তো অ্যাকচুয়ালি আমাদের ধলাই ডিস্ট্রিক্ট আর নর্থ ডিস্ট্রিক্টে বেশ কিছু পাম্পড হাইড্রো পাওয়ার জল দিয়ে যেখানে পাওয়ার উৎপন্ন হয় সেই জিনিস লাগানোর মানে প্ল্যান অনেক দিন থেকে চলছিল। ওকে, তো এখন ওনারা সেটার জন্য ডাইরেক্টলি ডিসকাশন করতে আসছেন, আর সেখানে প্রায় 800 মেগাওয়াটের মতো প্রোডাকশানের সম্ভাবনা আছে। ওকে, সম্ভাবনা আছে, এটা কোনো শিওর নয়, এটা ফাইনালি পরেই দেখা যাবে অথবা রিসার্চের পরে দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত যেটা আমাদের মিনিস্টার বলছেন, ওকে, মিস্টার রতনলাল নাথ, উনি বলছেন যে প্রায় 800 ইউনিটের মতো প্রোডাকশান হতে পারে। আর একটা জিনিস পরিসংখ্যান দিচ্ছেন যে 2018 সালে 204 ইউনিটের মতো ইউজ হতো, মানে মেগাওয়াটের মতো, আই এম সরি, ওকে, ইটস ইউনিট অনলি। ওকে, কিন্তু সেটা বেড়ে এখন হয়ে গেছে 300 ইউনিট। ওকে, তো এইটা 304 ইউনিট হয়ে গেছে, হুইচ ইজ ওয়েন আই এম সেইং ইউনিট, আই শুড নট সে ইউনিট, অ্যাকচুয়ালি ইটস মেগাওয়াট। ওকে, আর যেটা আশা করা যাচ্ছে যে 2030 সালের ভেতরে সেটা কিন্তু 700 ইউনিটেরও মেগাওয়াটসেরও রিকোয়ারমেন্ট হতে পারে। সো দিস ইজ হিউজ। তো আমরা সেই হিসাবে কিন্তু প্ল্যান করে এগিয়ে যেতে হবে। প্লাস আমরা যদি পারি, কেন ত্রিপুরার থেকে আমরা অন্য জায়গাতে বিক্রি করতে থাকবো না? তাতে কি হবে, ত্রিপুরার রেভিনিউ আসবে, সেটাও দ্যাট ইজ অলসো এ ভেরি গুড থিং ফর ত্রিপুরা। আচ্ছা, এবার আমি যদি MCQতে চলে আসি, খুব কুইকলি কভার করবো মোস্ট অফ দ্য থিংস। একটু মনে করে দেখুন আপনাদের মনে পড়ছে কিনা, যতগুলো কথা বলেছি আশা করি মনে পড়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে
হাউ মাচ ফান্ডিং হ্যাজ দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট মানে ডোনার মিনিস্ট্রি অফ ডোনার অ্যাপ্রুভ ফর ভেরিয়াস প্রজেক্টস ইন ত্রিপুরা? কত টাকা ওনারা ডোনার মিনিস্ট্রি অফ ডোনার্স বরাদ্দ করেছে? সেটা হচ্ছে কত? 717 কোটি টাকা। ওকে, এই জিনিসটা আশা করি মনে আছে। নেক্সট যদি যাই যে ডেন্টাল কলেজের জন্য কত টাকা অ্যাপ্রুভ করেছেন? কত টাকা? 202 কোটি টাকা। 192 কোটি টাকা হয়েছে কোথাকার জন্য? এই যে এজিএমসির যে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেখানের জন্য 121 কোটি হয়েছে, ডি এডিকশন সেন্টারের জন্য হয়েছে। ঠিক আছে, তাহলে 202। তো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে ডি এডিকশনের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? সেটা হচ্ছে 121 কোটি টাকা, 121 crore. Okay, who was formally presented as the brand ambassador of Tripura tourism? কে হয়েছে? ডিসেম্বর 11-এ সেটার ফাইনাল ডিক্লারেশন হয়েছে। কে হয়েছে? কিছুই বলা নেই, সৌরভ গাঙ্গুলি, মিস্টার সৌরভ গাঙ্গুলি হয়েছেন। ওকে, নেক্সট যদি হোয়াট অ্যাম্বিশিয়াস ইনিশিয়েটিভ হ্যাজ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট পার্টনার্ড উইথ ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া NHPC? ওকে, কি করা হয়েছে? সেটা হচ্ছে যে এস্টাবলিশিং 5 পাম্পড পাওয়ার স্টোরেজ স্টেশনস। ঠিক না? এটাই তো, 5টা পাওয়ার স্টোরেজ স্টেশন ওনারা এস্টাবলিশ করবেন। আরেকটা কথা হচ্ছে এই যে 5টা করবেন সেটার মধ্যে কত মেগাওয়াটের মতো প্রোডাকশন হতে পারে? এটা আরেকটা প্রশ্ন। সেটা কত হবে? 800 হবে, 800 মেগাওয়াট। ওকে, নেক্সট যদি প্রশ্ন হয়, এটা একটা সুন্দর প্রশ্ন যে 2018 থেকে প্রেজেন্ট পর্যন্ত কেমন কনজাম্পশন, কি অবস্থা থেকে কি অবস্থায় পৌঁছেছে? সেটা কত? 240 মেগাওয়াট রিকোয়ারমেন্ট ছিল, সেটা পৌঁছে গেছে কততে? 304 মেগাওয়াটে পৌঁছে গেছে। তো রাইট আনসার ইজ সি। ওকে, এটা 15th ডিসেম্বরের নিউজ। ওকে, এ ম্যান ডিটেইনড উইথ ₹10 লাখ ওয়ার্থ অফ প্রোহিবিটেড কফ সিরাপ। ওকে, কফ সিরাপ। তো কফ সিরাপে কি হচ্ছে? আমাদের যে কফ সিরাপ আছে, অনেকগুলো কফ সিরাপ আছে যেগুলো কমপ্লিটলি প্রোহিবিটেড, কারণ সেগুলোকে নেশা হিসাবে ইউজ করা হচ্ছে। জিনিসটা একদমই ঠিক নয়। যে নার্কোটিক ড্রাগসগুলো আছে সেগুলো কিন্তু প্রোহিবিটেড, অনেকগুলো ড্রাগসকে প্রোহিবিট করা হয়েছে। আর এটার উপরে আমাদের প্রপার অ্যাক্ট আছে। ওকে, 1985-এর প্রপার অ্যাক্ট আছে, সেটার উপর ভিত্তি করে এগুলোকে কিন্তু ব্যান করা হয়েছে। আর এগুলো যখন কেউ ইলিগাল ওয়েতে ইউজ করে তখন সেগুলোকে কিন্তু পুলিশ গিয়ে ওনাদেরকে সেই হিসাবে ধরতে পারেন। তো একজন মতিনগর এরিয়া, যেটা হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে বাংলাদেশ বর্ডারের কাছে, সেখান থেকে 10 লাখ টাকার প্রায় কফ সিরাপ পাওয়া গেছে। আমি নাম ধামে যাচ্ছি না। এখানে একটা হচ্ছে যে এখন যে এই যে ইনভেস্টিগেশনটা, সেটা এখন উনি নিশ্চয়ই ইনভেস্টিগেশনের আন্ডারে হবেন। এখন উনি দোষী না দোষী সেগুলো ওনারা সিদ্ধান্ত করবেন। ঠিক আছে, তো NDPS মানে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোটপিক সাবস্টেন্স অ্যাক্ট যে আছে সেটার আন্ডারে ওনাকে বুক করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি যে NDPS যেটা, সেটা একটা হয়েছে কত সালে? 1985-এ। সেটা কিসের রিলেটেড? সেটা হচ্ছে এই ধরনের যত ধরনের নার্কোটিক ড্রাগস আছে যেগুলো দিয়ে নেশা হয় কিন্তু সেগুলো মেডিসিন জাতীয়, সেই ধরনের জিনিস, অথবা সাইকোট্রপিক যত সাবস্টেন্স আছে যেগুলো দিয়ে মানে পুরো মাইন্ডই পুরো চেঞ্জ হয়ে যায়, এই ধরনের কিছু ড্রাগস আছে, সেই ধরনের জিনিসের উপরে কিন্তু অ্যাক্ট বানানো আছে যাতে করে এগুলোকে প্রপারলি কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আর এটি যে সেট আপ হয়েছিল NDPS, সেটা হয়েছিল মার্চ 1986-এ। ওকে, মার্চ 1986-এ। আর যে জেনারেলি যদি আমরা 85-এর যে একটা আছে সেটাতে যদি বলি 6টা চ্যাপ্টার আছে। ওকে, 6টা চ্যাপ্টার আছে আর 83টা সেকশনস আছে। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার নেক্সট যদি আমরা নিউজে যাই, সেটা হচ্ছে 16th ডিসেম্বরের নিউজ, যেখানে বলা হচ্ছে খুব সুন্দর একটা পদক্ষেপ। আই অ্যাপ্রিসিয়েট দিস পদক্ষেপ। আই এম ইউজিং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টুগেদার বিকজ সামটাইম আই বিকাম কনফিউজড, সো প্লিজ ফরগিভ মি যখন এই ধরনের কথা বলি। ডোন্ট মেক ইট ফানি। ওকে, ফরগিভ মি। ওকে, তো একটা হচ্ছে 16th ডিসেম্বরের, যেখানে বলা হচ্ছে যে ত্রিপুরা CM considers offering skill development to freed prisoners through the PM's বিশ্বকর্মা যোজনা। বিশ্বকর্মা যোজনা সম্বন্ধে কিন্তু আমি অলরেডি মানে এই যে স্কিম পড়িয়েছি, সংকল্প যাত্রার যে ভিডিও আছে সেগুলোতে কিন্তু এইসব স্কিমস সম্বন্ধে পড়িয়েছি। সেখানে বিশ্বকর্মা যে যোজনার কথা বলা হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমি পড়িয়েছি। সেখানে কি হচ্ছে, আলটিমেটলি যত ক্রাফটসম্যানরা আছেন ওনাদেরকে কি করা হবে? প্রপার ট্রেনিং দেওয়া হবে। নতুন যে সাইন্টিফিক যে মেশিনগুলো আছে
সেগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হবে, কিভাবে জিনিসগুলোকে মার্কেট করা যেতে পারে সেগুলো নিয়ে কথা বলা হবে। ইভেন গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্নভাবে মনিটারি বেনিফিট দেওয়া হবে যাতে করে ওনারা প্রপারলি ওনাদের যে ক্রাফটসম্যানশিপটা আছে সেটাকে কন্টিনিউ করতে পারেন। তো এই জিনিসটাতে আমাদের চিফ মিনিস্টার 16 ডিসেম্বরে কি বলছেন, যে প্রিজনাররা রিলিজড হয়ে গেছে, যে প্রিজনাররা কনভিক্টেড ছিলেন এখন রিলিজড হয়েছেন, সেই ধরনের প্রিজনারদের উনি পিএম বিশ্বকর্মা যে যোজনাটা আছে সেটার আন্ডারে আনার চিন্তায় আছেন। ঠিক আছে, তো মানে উনি অলরেডি প্ল্যান করছেন। আর আমি পার্সোনালি সেটাকে ওয়েলকাম জানাই, কারণ এতে কি হবে, ওনাদের অ্যাকচুয়ালি সোসাইটিতে একটা সমস্যা হয়ে যায় যারা প্রিজনার থাকেন। আচ্ছা, অবশ্যই হি হ্যাজ ডান এ ব্যাড থিং, সেই জন্য উনি প্রিজনে গেছেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সবার বাঁচার অধিকার আছে। সুতরাং উনি হতে পারে একটু ঠিক হয়ে গেছেন, তো সুতরাং বাঁচার অধিকার আছে। তো সেই হিসেবে ওনারও তো বেঁচে থাকার জন্য ওনাকে কোনো কাজ করতে হবে, তো এই ধরনের যোজনার আন্ডারে নিয়ে আসতে খারাপ নয়। আর যে পিএম বিশ্বকর্মা যে যোজনাটা আছে সেটা হচ্ছে 17 সেপ্টেম্বর 2023 লঞ্চ করেছেন আমাদের প্রাইম মিনিস্টার। আর কিসের জন্য লঞ্চ করেছেন আমি আপনাদের বলেছি অলরেডি। আর এটাতে যে কভার করা হবে যত আর্টিসান আছে, ক্রাফটস পিপল আছে, ওনাদের টোটাল 18টা ট্রেড, 18 ধরনের কাজকে কিন্তু এখানে কি করা হবে, কভার করা হবে। এই 18 ধরনের কাজের যদি আমরা কথা বলি, একটা উদাহরণ হচ্ছে কার্পেন্টার, ওকে, কার্পেন্টার, বোট মেকার, যদিও আমাদের এখানে তেমন কেউ হবে না, খুব কমই হবে, আর্মোরার, ব্ল্যাকস্মিথ, ওকে, লোহার যাদেরকে বলি আমরা, হ্যামার অ্যান্ড টুল কিট মেকার, এই ধরনের লোকও আছে, ইজন্ট ইট, লকস্মিথ, বুঝতে পেরেছেন, গোল্ডস্মিথ, পটার, স্কাল্পটার, তো এই ধরনের যে বিভিন্ন ধরনের আছে, ওকে, স্টোন ব্রেকার, কবলার, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে আর্টিসানস অথবা ক্রাফটস পিপল আছেন ওনাদেরকে কভার করা হয় বিশ্বকর্মা যে যোজনা আছে সেটাতে। তো এখানে যদি প্রিজনারদের যারা রিলিজ হয়ে গেছেন ওনাদের যদি দেওয়া হয় তাতে কি হবে, সমাজে ওনারা প্রপারলি বেঁচে থাকতে পারবেন, সেটার জন্য অনেক সুবিধা হবে। সোজা কথা হচ্ছে ওনাদের রিহ্যাবিলিটেশন অ্যান্ড লাইভলিহুডে অনেকটা পরিবর্তন আসবে, অনেকটা সহায়তা হবে। চলুন আমরা নেক্সট নিউজে চলে যাই। নেক্সট নিউজটা হচ্ছে again related to drugs and all. I don't know what is happening in Tripura. So many news are coming about these things. So I think it is obvious that government is after it. তো ওনারা চেষ্টা করবেন সব ধরনের, সেটা নার্কোটিক ড্রাগস হোক অথবা গাঞ্জা হোক অথবা অন্যান্য জিনিস হোক, তো সেগুলোর উপরে অ্যাটাক চলছে। তো এই অ্যাটাকে বিভিন্ন সিআরপিএফও কাজ করছেন, বিএসএফও কাজ করছেন, আসাম রাইফেলসও কাজ করছেন, আর যারাই কাজ করছেন সঙ্গে পুলিশকে নিয়ে কাজ করছেন। ঠিক আছে, তো এটা একটা নিউজ হচ্ছে, ইন এ সিগনিফিক্যান্ট ড্রাগ বাস্ট ইন ত্রিপুরা দ্য আসাম রাইফেলস সিজ 160 kg অফ marijuana ভ্যালুড অ্যাট ₹70 লাখ। দেখুন একটা জিনিস আপনারা দেখতে পারেন, এগুলো পুরো প্যাকেজড অবস্থায় আছে, এগুলো ওই গাছ ভাঙ্গার ব্যাপারটা নয়, এগুলো একদম প্রপার প্রসেসড, একদম শুকনো যাকে বলা হয়। তো এই জন্য 160 কেজির দাম কিন্তু 70 লাখ হয়ে যাচ্ছে, কারণ এগুলো অনেকগুলোর থেকে এই পজিশনে পৌঁছেছে। ওকে, তো এটা সিআরপিএফ জওয়ানরা অ্যাজ ওয়েল এজ আসাম রাইফেলস আর অবশ্যই আমবাসা যে পুলিশ স্টেশন আছে ওনারা মিলে কাজ করেছেন। 160 কেজি 70 লাখ রুপিসের অ্যারাউন্ডের টাকার হবে। ধলাই ডিস্ট্রিক্টে আমবাসা পিএসের আন্ডারে সেখানে পুরো প্রপার অপারেশন হয়েছে। তো ওনারা প্রথমে জানতে পেরেছেন এগুলো সম্বন্ধে, জানার পর জয়েন্ট অপারেশন করেছেন। এত বেশি মাল ধরা আর সেখানে গিয়ে সেখানে অ্যাটাক করাটা, ওনাদেরকে সিজ করাটা ইটস নট অ্যান ইজি জব। আমাদের ক্ষেত্রে মনে হয় যেন কত ইজি হবে, এটার মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশনের দরকার আছে। তো সেই হিসাবে গিয়ে এটাকে কাজ করেছেন আর সেটাকে সিজ করেছেন। ওকে, নেক্সট যদি আমরা নিউজে যাই, next newsটা again related to the same thing, so I will not cover much, I will quickly go through that. সেটা হচ্ছে যে মোহনপুর এরিয়াতে as well as বিলোনিয়া এরিয়াতে টোটাল মিলে 63,000 যে ম্যারিজুয়ানার যে গাছ আছে, যেটাকে ক্যানাবিস প্লান্টস বলছেন, ওটা ভাঙ্গা হয়েছে। ওকে, পুরো ডেস্ট্রয় করা হয়েছে। আর সেই ডেস্ট্রয়তে অফকোর্স এই যে আপনি দেখতে পাচ্ছেন বিএসএফ ওইখানে হাত লাগিয়েছেন, সঙ্গে অবশ্যই পুলিশ স্টেশন তো অবশ্যই থাকবেন। তো সেখানে বড় লেভেলের পুলিশের এসডিপিও সবাই গেছেন, গিয়ে সেগুলোকে প্রপারলি ইনভেস্টিগেট করে এরপর ডিসিশন নিয়ে সেগুলোকে ভাঙ্গা হয়েছে। ঠিক আছে, ডেস্ট্রয় করা হয়েছে আই শুড সে। তো নেক্সট যদি আমরা
নিউজে যাই, অ্যাকচুয়ালি নীতি আয়োগের যে টিম আছেন সেটা আমাদের ত্রিপুরায় ভিজিট করেছিলেন। বাই দ্য ওয়ে আই ওয়াজ অলসো দেয়ার ইন দ্য মিটিং, ওয়ান অফ দ্য মিটিংস অ্যাকচুয়ালি আই শুড সে। তো ওখানে একটা মিটিং ছিল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সিএমের সঙ্গে মিটিং ছিল, ঠিক আছে। তো সেখানে কি হয়েছে, অন ডিসেম্বর 19, ওকে, ডিসেম্বর 19-এ ডক্টর VK সারস্বত, যিনি হচ্ছেন এই টিমটাকে হেড করেছেন, হেড অফ দ্য নীতি আয়োগ ডেলিগেশন, যেটা এখানে এসছেন, আর চিফ মিনিস্টারের সঙ্গে এটা মিটিং হয়েছে। সেখানে যে জোর দেওয়া হয়েছে যে জিনিসগুলোতে, সেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ, ওকে, আরেকটা হচ্ছে রিমুভিং এক্সপোর্ট রেস্ট্রিকশনস টু বাংলাদেশ, বিভিন্নভাবে বাংলাদেশের উপর এক্সপোর্ট করার যে রেস্ট্রিকশন আছে সেগুলোর উপরেও কিন্তু সিএম কাজ করতে সেখানে কথা বলেছেন। কারণ আলটিমেটলি আমাদের নেইবারিং কান্ট্রি বিভিন্ন ব্যাপারে আমাদেরকে হেল্প করছেন, আমরাও বিভিন্ন কারণে হেল্প করতে হবে, যাতে করে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক থাকে, আর যেটা দুই দেশের জন্যই ফাইনালি উপকার হবে। আরেকটা কথা সেখানে একদম ক্লিয়ারলি চিফ মিনিস্টার বলেছেন যে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট ছাড়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট হবে না, সুতরাং আপনারা এমনভাবে কাজ করুন, এমনভাবে নীতি বানান যাতে করে পুরো নর্থ ইস্টের ওভারঅল ডেভেলপমেন্ট হয়। আর যদি নীতি আয়োগের কথা বলি, এটা কখন অ্যাস্টাবলিশ হয়েছিল? জানুয়ারি 1, 2015-এ। আর নীতি মানে কি? নীতি মানে হচ্ছে জেনারেলি যদি কথা বলি ইথিক্স, মোরালিটি, ইজন্ট ইট? কিন্তু এখানে নীতি মানে সেটা নয়, নীতি মানে হচ্ছে পলিসি, ওনারা বিভিন্ন ধরনের পলিসি বানায়। তো আজকের দিনে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন আমাদের PM নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো ভাইস চেয়ারম্যান যিনি হচ্ছেন মিস্টার সুমন বেরি, ওকে, উনি 1 মে 2022 থেকে এখন পর্যন্ত আছেন, ওকে, ভাইস চেয়ারম্যান হিসাবে। আরেকজন হচ্ছে শ্রী BVR সুব্রমণিয়াম, উনি হচ্ছেন CEO হিসাবে কাজ করছেন। উনি 25 ফেব্রুয়ারি 2023-এ জয়েন করেছেন, ওকে, এই আমাদের নীতি আয়োগে। ওকে, নেক্সট লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য উইক, যেটাতে বলা হচ্ছে যে কোনো ক্যাজুয়ালিটি যদিও হয়নি, ডোন্ট বি অ্যাফ্রেইড, কোনো ক্যাজুয়ালিটিও হয়নি, কিন্তু কালচারাল অ্যাফেয়ার্স অফিস যেটা আছে, ওকে, গান্ধীঘাটে, ওকে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টস অফিস, সেখানের পেছনে একটা খালি এরিয়ার মতো ছিল, সেখানে পুরো আগুন লেগে একটু ক্যান্টিন পর্যন্ত আগুন চলে এসেছিল, ওকে। কিন্তু এখানে একটা ভালো জিনিস হয়েছে যে কোনো অফিসের বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু কিছু অ্যান্টিক পিস ওখানে ছিল, সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে, ওকে। আর ওভারঅল যেটা বললাম, অফিসের তেমন কোনো ক্ষতি হয়নি। চলুন আমরা কিন্তু MCQ দেখে নিই। আজকের এখানে একটু জিকে টাইপের অনেক ইনফরমেশান দিয়েছি, সেগুলো সম্বন্ধে হোক, ওভারঅল নিউজ সম্বন্ধে হোক, কয়েকটা MCQ যদি দেখি। হোয়াট কি টপিকস রিসিভড স্পেশাল অ্যাটেনশন? যখন নীতি আয়োগ এসছে তখন মিটিংয়ে কোন জিনিসগুলো ভালো অ্যাটেনশন পেয়েছে? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে হেলথ অ্যান্ড এক্সপোর্ট রেস্ট্রিকশন টু বাংলাদেশ, ঠিক আছে। নেক্সটটা হচ্ছে স্কিল ট্রেনিং যে দেওয়া হচ্ছে, এটা মেইন মোটোটা কি? ওকে, স্কিল ট্রেনিং যে প্রিজনারদের দেওয়া হবে, মানে প্রিজনার নয়, রিলিজড কনভিক্টস আই শুড সে, ওকে। তো ওনাদের যে এটা কারণটা কি? এটা হচ্ছে কিছুই নয়, ইমপ্রুভিং দ্য চান্সেস অফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড লাইভলিহুড ফর রিলিজড কনভিক্টস, ঠিক না? ওনাদের যাতে জীবন শৈলী, রিহ্যাবিলিটেশন, এগুলো সব কিছু যাতে বেটার হয়, সেটার জন্য ওনারা এটা চিন্তা করছেন। আর নীতি আয়োগ কখন ফর্ম হয়েছিল? 1 জানুয়ারি 2015, অপশন এ, ওকে। নেক্সট যদি যাই, চিফ এক্সিকিউটিভ অফিসার কিসের? নীতি আয়োগের। এটা কে বলেছি? চিফ এক্সিকিউটিভ অফিসার কে বলেছি? শ্রী BVR সুব্রমণিয়াম, ওকে। 25 ফেব্রুয়ারি 2023 থেকে উনি CEO হিসাবে কাজ করছেন, ওকে। আরেকটা হচ্ছে, আচ্ছা, এইটা অলরেডি প্রায় কভার করা আছে, এটা সম্বন্ধে আর কথা বলি না। ইন দ্য কনটেক্সট অফ নীতি আয়োগ, হোয়াট ডাজ দ্য টার্ম নীতি মিন? ওকে, তো নীতির যে মিনিংটা কি? ওকে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন বি। যদি আমরা নিউজটার কথা বলি, যেটা হচ্ছে 22 ডিসেম্বরে, যেখানে বলা হচ্ছে সেন্টার আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB, সেন্টার আর
এডিবির ভেতরে সাইন হয়ে গেছে $100 মিলিয়ন একটা কন্ট্রাক্ট, যেখানে এডিবি সেন্ট্রাল গভর্নমেন্টকে এই অ্যামাউন্টটা অ্যাজ এ লোন দিচ্ছেন ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য। ত্রিপুরার কোন ডেভেলপমেন্টের জন্য? একটা হচ্ছে আরবান এরিয়াজের ডেভেলপমেন্ট হবে, আর একটা হচ্ছে ট্যুরিজমের বিভিন্ন ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট হবে। তো বেসিক্যালি এই জিনিসটাতে কি হতে যাচ্ছে যে হাইওয়ের উপর যত ধরনের ইম্পর্টেন্ট ইউএলবিস আছে, আরবান লোকাল বডিজ আছে, অথবা ইম্পর্টেন্ট যে আমাদের হাইওয়ের উপর যে ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে, বেসিক্যালি হাইওয়ে জন্য বলা হচ্ছে, ওগুলোর উপর বেশি জোর দেওয়া হবে। আর এখান থেকে অবশ্যই অন্যান্য টাকা কিছু অন্যান্য ক্ষেত্রেও লাগানো হবে। তো সেগুলো সেই যে এরিয়াগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হবে। তো আরবান লোকাল বডিতে সেটা পানীয় জল রিলেটেডও ডেভেলপমেন্ট হতে পারে, ট্রান্সপোর্টেশন রিলেটেডও হতে পারে। ট্যুরিস্ট এরিয়াতে আপনার ট্রান্সপোর্টেশনের উপর সেখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করার উপর, ইভেন ট্যুরিজমের ক্ষেত্রে মার্কেটিংয়ের উপরও এই টাকাগুলো বিভিন্নভাবে আস্তে আস্তে করে ওভার দ্য ইয়ার্স এগুলোকে ব্যয় করা হবে। ঠিক আছে, তো এটা যখন সাইন করা হচ্ছিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে, সেখানে উপস্থিত ছিলেন মিস জুহি মুখার্জি, ওকে। আর যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওনাদের তরফ থেকে ছিলেন নিলয়া মিটাস। ওনাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অ্যাকচুয়ালি এই চুক্তিটা অনেক দিন থেকেই চলছিল, ফাইনালি এখন স্বাক্ষর হয়ে গেছে। আর সেখান থেকে টাকাটা নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু ত্রিপুরা গভর্নমেন্টকে ট্রান্সফার করা হবে ডিপার্টমেন্টসকে, যাতে করে এই জিনিসগুলো প্রপারলি ইউটিলাইজ করা যায়। ইভেন এইসব ক্ষেত্রে কি হয়, এডিবিও এগুলো ফলো করেন যে কিভাবে টাকাগুলো ইউটিলাইজ হচ্ছে। ওকে, চলুন নেক্সট যদি আমরা নিউজে চলে যাই, যে 25 ডিসেম্বর আমাদের যে ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, ওনার বার্থডে উপলক্ষে 2014 থেকে সুশাসন দিবস বলে পালন করা হয়। আর বেসিক্যালি যে পুরো উইকটা আছে 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত, সেটাকে সুশাসন উইক হিসেবে পালন করা হয়। ঠিক আছে, তো এই উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম গভর্নমেন্ট করে থাকেন। তো সে যেমন ত্রিপুরাতে যেমন সুশাসনের উপর অলরেডি একটা ক্যাম্পেইন চলছে, তো এই ধরনের বিভিন্ন রিলেটেড বিভিন্ন ধরনের কার্যক্রম ওই টাইমে হয়ে থাকে। ওকে, তো নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, যে ত্রিপুরার পলিটিক্সে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মিস্টার সুরজিৎ দত্ত, উনি দেহত্যাগ করেছেন। ওকে, 28 ডিসেম্বরে। আর উনি অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, লাইক কিডনি রিলেটেড, প্রেশার, ব্লাড সুগার রিলেটেড। ফাইনালি উনি মারা যাওয়ার 2-3 দিন আগে ত্রিপুরার একটা হসপিটালে ভর্তি ছিলেন, সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। আবার ওনার অনেক দিন থেকে ডায়ালিসিসও চলছিল। ফাইনালি উনি আর আমাদের মাঝে নেই। এরপর ওনাকে ত্রিপুরায় আনা হয়, আমাদের বটতলা যে শ্মশানঘাট আছে সেখানে ওনার অন্তিম ক্রিয়াকর্ম যা আছে সব কিছু করা হয়। অপোজিশন পার্টির যত লিডাররা আছেন, পুরানো আমাদের যে পাস্ট চিফ মিনিস্টার্সরা আছেন, সবাই সহানুভূতি ব্যক্ত করেছেন। আর উনি এমন একটা ব্যক্তি, এটার একটা আজীব ঘটনা হচ্ছে যে 1988 থেকে শুধু 2013তে উনি ইলেকশানে জিতেননি, আদারওয়াইজ সমস্ত ইলেকশানে উনি জিতেছেন। 7 বারের এমএলএ উনি। তো এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ একটা ডাটা, যেটা হচ্ছে 7 বারের এমএলএ, 1988 থেকে শুধু একবার উনি হেরেছেন। তো এটা ত্রিপুরার পলিটিক্সের জন্য একটা ওভারঅল বড় লস। তো 28 ডিসেম্বরের আরেকটা নিউজ হচ্ছে যে ত্রিপুরা গভর্নমেন্টের মিনিস্টার মিস্টার রতনলাল নাথ উনি জানিয়েছেন যে এই যে নেক্সট যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে ওনারা 2টো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসবেন। একটা হচ্ছে জিএসটি রিলেটেড, একটা হচ্ছে টিএসআর রিলেটেড। টিএসআরের 4th অ্যামেন্ডমেন্টের উপর ওনারা বিল নিয়ে আসছেন, আর জিএসটির ক্ষেত্রে 7th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছেন। দেখা যায় কি বিলগুলো পেশ হওয়ার পর কী হয়, সেগুলোতে
সাথে কি কথা হচ্ছে, কি ব্যাপার, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এগুলোর আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আর ওগুলো কতটুকু পাস হচ্ছে, কি পাস হচ্ছে না, সেই জিনিসগুলো দেখার বিষয় পরবর্তী সময়ে। ঠিক আছে, চলুন আর নেক্সট নিউজে যাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে। কোথায় হচ্ছে? স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল ময়দান যাই বলি আমরা, সেখানে হচ্ছে। কি হচ্ছে? 2 দিনের খেলো ত্রিপুরা প্যারা গেমস। ওকে, তো প্যারা গেমস সাধারণত কাদের জন্য হয়? যেনারা ডিফারেন্টলি অ্যাবলড বলি বা ডিসেবলড বলি, ওনাদের জন্য হয়। বিভিন্নভাবে ওনারা যে বিভিন্ন ধরনের যে ডিসেবিলিটিস থাকে সে ধরনের লোকদের জন্য এই ধরনের প্যারা গেমস থাকে। তো প্যারা গেমসগুলো এবার যেটা হচ্ছে সেখানে হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের থেকে একটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, এই দুটো ডিপার্টমেন্ট মিলে এই কার্যক্রমটা করছেন। ঠিক আছে, তো এটার মধ্যে ইম্পর্টেন্স কি? যাতে করে এই যে খেলাটা আছে এটা যাতে একটা ইনক্লুসিভ স্পোর্টস হয়, সব ধরনের লোক যাতে এই খেলাগুলো খেলতে পারেন। তো মানে শুধু তো যেনাদের প্রবলেম নেই ওনারা খেললে হবে না, না? ওনাদের কি দোষ? যেনাদের একটু কোনো একটা সমস্যা আছে ওনাদের তো কোনো দোষ নেই, ওনারা এইভাবেই তো এসছেন পৃথিবীতে। তো সুতরাং ওনাদের জন্য ফ্যাসিলিটি থাকা দরকার, তাই এখন সেই হিসাবে এই জিনিসগুলো হচ্ছে। প্রায় যেটা আশা করা যাচ্ছে 2 দিনের খেলাতে, এটা 29 তারিখ থেকে হচ্ছে। তো আশা করা যাচ্ছে 364 জন পার্টিসিপেন্টস ও সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মিলিয়ে জয়েন করবেন। এখানে যে খেলাগুলোর উপর মানে জোর দেওয়া হবে সেগুলো হচ্ছে শটপুট, 50 মিটার রান, আর রিং থ্রো, লং জাম্প, চেস, ক্যারম, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড ক্রিকেট অ্যান্ড 7 সাইড ফুটবল। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রিকেট যে খেলাটা হবে সেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্থ জোন, একটা হচ্ছে সাউথ জোন। তো সাউথ জোনে কারা কারা থাকছেন? ওয়েস্ট ত্রিপুরা থাকছেন, সঙ্গে গোমতি ডিস্ট্রিক্ট থাকছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থাকছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থাকছে, আর নর্থে থাকছে হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট তো থাকছেই, ধলাই, খোয়াই, ঊনকোটি, এই চারটাকে মিলিয়ে 2 জোন বানিয়ে এইভাবে করে খেলাটা হচ্ছে আর কি। ঠিক আছে, চলুন নেক্সট যদি আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ 30 ডিসেম্বরে যেখানে চিফ মিনিস্টার মানে ওখান থেকে জানা গেছে যে উনি যে রেলওয়ে মিনিস্টার আছেন অশ্বিনী বৈষ্ণব, ওনাকে রিকোয়েস্ট করেছে যাতে আগরতলা থেকে অযোধ্যার জন্য কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয়, যাতে যারাই রামের ভক্ত আছেন ওনারা যাতে সেখানে যেতে পারেন, সেটা যাতে ব্যবস্থা করা হয়। কারণ জানুয়ারি 22 কি হচ্ছে? রামলালার কি হচ্ছে? প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই মন্দিরে। ওকে, তো সুতরাং মানুষ তো সাধারণত যেতে চাইবেন, যারা রাম ভক্ত আছেন ওনারা যেতে চাইবেন, তো সেই জন্য উনি এই স্পেশাল রিকোয়েস্ট করেছেন। তো আমি যদি রাম মন্দির সম্বন্ধে একটু যদি আমি বলি, সেটাকে একটু যদি একদম কুইকলি যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে যেটা ভার্ডিক্ট এসছে 2019 যে বাবরি মসজিদ জায়গাতে রাম মন্দির করা হোক, কারণ প্রমাণ হয়েছে যে সেখানে মানে কোনো হিন্দু মন্দির ছিল, আর সেটা অ্যাকচুয়ালি অনেক পুরনো জমানা থেকে চলে আসছে। যদি দেখা যায় হিস্ট্রি, যদি দেখা যায় যে 17th সেঞ্চুরিতে মুঘলসরা হিউজ পরিমাণে বিভিন্ন কারণে বিভিন্নভাবে হিন্দুদের টেম্পল ডেস্ট্রয় করেছেন, হিস্ট্রি বলে সেটা। তো সেখান থেকে এরপরে 19th সেঞ্চুরিতে এগুলো নিয়ে অনেক ঘটনা হয়েছে, ব্রিটিশ আমলে অনেক ঘটনা হয়েছে, কিন্তু ওইটার উপরে তখন ব্রিটিশ তেমন একটা কিছু করতে দেয়নি। তারপরও কিছু হিন্দু লোক আশেপাশে রামলালার মূর্তি লাগিয়ে বিভিন্নভাবে পূজা করতেন। অযোধ্যাকে মানা হয় হচ্ছে রামের জন্মভূমি। ওকে, তো যাই হোক ফাইনালি 2000 সনের আগে একটা এটা নিয়ে বড়সড় আন্দোলন হওয়ার পর ধীরে ধীরে এই জিনিসটা সুপ্রিম কোর্ট গেল। এখন সুপ্রিম কোর্টের জন্য এটা বহুত কঠিন ব্যাপার ছিল। ওরা অন্য ডিপার্টমেন্টকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কাজটা দিলেন। ওনারা
সেখানে একটা টিম বানালেন যেখানে সর্বধর্মের লোক থাকতে হবে, সেই জিনিস মেনটেন করলেন। কোর্টেও সেই জিনিসটা মেনটেন হওয়ার পর এখানে প্রপার রিসার্চ হয়েছে, সেটার জন্য অনেক রিসার্চ স্কলাররা আসছেন। আসার পর ফাইনালি দেখা গেছে যে ইয়েস, এই মসজিদের নিচে পুরনো মন্দির ছিল, তো সেই হিসাবে আরও অনেক কিছু। এটা তো অনেক বড়, এটার উপর বড় বড় বই আছে, তো এটা তো অনেক বড় স্টোরি, আমি একদম শর্টকাট করে বলছি। ফাইনালি এটা ডিসিশন হয়েছে যে চলো এখানে মানে ভার্ডিক্ট এসছে যে হ্যাঁ এখানে রাম মন্দির বানানো যেতে পারে। এরপর সেখানে ডিসিশন হয়েছে ঠিক আছে মস্কের জন্য আলাদা একটা জায়গা দেওয়া হোক, কারণ সব ধর্মকে, আমাদের ইন্ডিয়া এমন যে আমরা সর্বধর্মকে সমমানি, আমরা সর্বধর্মের রেসপেক্ট করি, তো সুতরাং সেই হিসাবে অন্য জায়গাতে জায়গা দেওয়া হয়েছে, এখানে কাজ করা হচ্ছে। এর মাঝখানে একটা কথা বলে দিই, প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে ধর্মের সঙ্গে ডিভিশন করে কোনো লাভ নেই। আমরা একটা মডার্ন এইজে আছি, আমরা প্রপার সব ধর্মকে আমরা রেসপেক্ট করে এগিয়ে যাওয়া দরকার। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই শুধু রামের মন্দির হওয়ার জন্য অনেক অনেক মুসলিম কাজ করছেন, সেখানে অনেক মুসলমান সেখানে হিউজ পরিমাণে দান দিয়েছেন। এমনও একটা লোক আছে যিনি 90 লাখ রুপিস দিয়েছেন একাই। কথা বুঝতে পারছেন তো? এখানে জিনিসটাকে সবাই একজনের চিন্তাভাবনা একরকম হয়, আলটিমেটলি ইভেন আমি অনেক কিছু রিসার্চ করার পর দেখলাম যে ইভেন মুসলিমের বিভিন্ন যে সংগঠন আছে ওনারা সেটাকে ওয়েলকাম করেছেন। ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটাকে আমরা মানি, কারণ ওনারা যাই করেছেন অনেক রিসার্চ করেছেন, ইটস ওকে। তো এই হচ্ছে ওভারঅল স্টোরিটা। তো অবশ্যই এখানে অনেক অনেক মানে ইমোশন আছে। তো 5 আগস্ট 2020 ফাইনালি এটার কনস্ট্রাকশন শুরু হলো, আর এখন গিয়ে 22 জানুয়ারি 2024 এটার যে শিলান্যাস যে হয়েছিল, এখন ফাইনালি সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো এই জন্য পুরো ইন্ডিয়ার থেকে লোক তো যেতে চাইবেই, স্বাভাবিক। ওই যে বললাম একটু ইমোশনাল ব্যাপার, তো সেই হিসাবে যেতে চাইবেন ইমোশনাল রিলিজিয়াসলি, ওকে। তো কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইদানিংকালে সেখানে গেলেন, ওখানে রেলওয়ে স্টেশনের আচ্ছা খাসা রিডেভেলপমেন্ট করা হয়েছে, নতুন এয়ারপোর্ট চালু করা হয়েছে, ফ্লাইট শুরু হয়েছে, ঠিক আছে। তো বিভিন্নভাবে অযোধ্যার যাতে ভালো ডেভেলপমেন্ট হয় সেদিকে ধ্যান দেওয়া হচ্ছে। আর এটা একটা বলতে পারেন এই যে এরিয়াটা আছে সেটা হচ্ছে অযোধ্যা বলে যে ডিস্ট্রিক্টটা আছে সেটার হেডকোয়ার্টার। সেখানে এবার যেই মন্দিরটা হয়ে যাবে হিউজ পরিমাণে মানুষ চারিদিক থেকে যাবে, তো সুতরাং এয়ারপোর্টের তো 100% দরকার হবে, প্লাস রেলওয়ে স্টেশনের আপগ্রেডেশনেরও দরকার আছে, সেজন্য এগুলো করা হয়েছে। আর আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি ক্লিয়ারলি রিকোয়েস্ট করেছেন সবাইকে যে না, যারা ইনভাইটেড আছেন অ্যাবাউট 7,000 পিপল, সাম আর ভিভিআইপিস অর সাম আর আদার পিপল, ওকে, ওনাদেরকে শুধু আসার জন্য রিকোয়েস্ট করেছেন, অন্যরা যাতে না আসেন, কারণ সেখানে এত লোকের ব্যবস্থা করা বা এত লোককে সেখানে জায়গা পাওয়া, ইট উড বি রিয়েলি টাফ। তো সুতরাং আমি এত কথা কেন বলছি, এই জন্য বলছি আমাদের চিফ মিনিস্টার অবশ্যই রিকোয়েস্ট করেছেন যে এখানে ট্রেন দেন। আমার মতে সেখানে ট্রেনটা নাও দিতে পারেন, কারণ হচ্ছে আলটিমেটলি ট্রেন দিয়ে দিলে তো হবে না, অযোধ্যা শহরে জায়গাও থাকতে হবে এত মানুষকে অ্যাকোমোডেট করার, কারণ একসাথে পুরো ইন্ডিয়ার থেকে যদি এত পরিমাণে লোক এক জায়গাতে চলে যায় তো সেটা চলতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল আমি এই কথাগুলো এত কথা বলার রিজন এইটাই যে যাতে আমি জিনিসটা বুঝিয়ে দিতে পারি। চলুন আমরা কিছু এমসিকিউজ করে নিই, কুইকলি করে নেব যে হোয়াট ইজ দ্য পারপাস অফ $100 মিলিয়ন লোন অবটেইনড ফ্রম এশিয়ান ডেভেলপমেন্ট। কী কারণে এডিবি থেকে লোনটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি জন্য, আরবান সার্ভিসেস আর ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য, ঠিক কিনা। নেক্সট যেটা বলা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে সুশাসন দিবস, যেটা সেটার সিগনিফিকেন্স কি, ওকে, যেটা 25 ডিসেম্বর মানে যেটা শুরু করা হয়েছিল 2014 থেকে, সেটা হচ্ছে কি, কমেমোরেটিং দ্য বার্থডে অফ ফর্মার PM লেট অটল বিহারী বাজপেয়ী, ওকে। তো নেক্সট যদি প্রশ্ন করি যে মানে মিস্টার সুরজিৎ দত্ত, ওকে,
ওনার পলিটিক্যাল রোল কী ছিল ত্রিপুরাতে, তো সেটা বলতে পারি যে ভেটেরান, উনি একজন দক্ষ ভেটেরান পলিটিশিয়ান ছিলেন আর 7 বারের এমএলএ ছিলেন, ঠিক কথা কিনা। আর নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য যে বিলগুলো ইদানিংকালে পাস করার জন্য টেবিলে দেওয়া হবে, যেগুলো পেশ করা হবে আমাদের আপকামিং লেজিসলেটিভ সেশনে, সেগুলো কি কি? ওকে, সেগুলো একটা হচ্ছে জিএসটি রিলেটেড জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল, ওকে 7th অ্যামেন্ডমেন্ট বিল, আরেকটা হচ্ছে টিএসআর অ্যামেন্ডমেন্টের 4th অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, নেক্সট যদি আমরা কোশ্চেনে যাই, খেলো ত্রিপুরা প্যারা গেমস যেটা হচ্ছে 29th ডিসেম্বরে কোথায় হচ্ছে, সেটা স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলাতে, ঠিক কিনা। নেক্সট যদি যাই, হোয়াট ইভেন্ট ইজ সেট টু অকার অন জানুয়ারি 22, 2024 রাম মন্দির যে ইয়েটা হবে, সেখানে কি হতে যাচ্ছে। তো এটাতে আমরা প্রাণ প্রতিষ্ঠা যে ওয়ার্ডটা বলি, সেটাকে ইংরেজিতে বলা হয় কনসিক্রেশন সেরিমনি অফ রাম লালা। ওকে, নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট 2019 সালে যে ইয়েটা দিয়েছিল, যেই ভার্ডিক্টটা দিয়েছিল, সেটা কি ছিল? সেখানে কি বলা হয়েছিল যে গেভ ইট টু হিন্দুজ ফর এ টেম্পল। ওকে, ওই জায়গাটাকে হিন্দুজদের টেম্পলের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। অন হুইচ ডেট ওয়াজ দ্য ফাউন্ডেশন স্টোন, যে এই যে রাম মন্দিরের ফাউন্ডেশন স্টোন কখন মানে ইনঅগারেট করা হয়েছিল, কখন শুরু করা হয়েছিল, সেটা হচ্ছে কি আগস্ট 5, 2020 সালে। ওকে, আর যে ফাউন্ডেশন স্টোনটা লে করা হয়েছিল সেটা কে করেছিলেন? সেটা তখনও করেছিলেন আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আশা করছি আপনারা যথেষ্ট ইনফরমেশন এই উইকের পেয়েছেন, যেটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন বিভিন্নভাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আপনার বন্ধুদেরকেও জানাবেন। আর আমাদের যে কোচিং সেন্টার আছে, সেখানে অফলাইন অনলাইন থ্রু অ্যাপ সব ধরনের ফ্যাসিলিটি আছে, যোগাযোগ করতে পারেন এনি টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।